আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। জানাবো আল জাজিরার বিশ্লেষণ, বাংলাদেশের ডক্টর ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কি। এদিকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব। এবং সর্বশেষে জানাবো ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে, যমুনা থেকে বেরিয়ে মান্না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তিনি বলেন, তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। শফিকুল আলম বলেন, সবাই একসঙ্গে বসাতে তিনি বলেছেন যে তিনি মনে সাহস পেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। মহা সুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। প্রধান উপদেষ্টা আরো বলেছেন, যারা এই কনফারেন্সে করেছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিন্ত থাকেন। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরো বলেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে জুন 30-এর পর নির্বাচন যাবে না, জুন মাসের 30 তারিখ পর্যন্ত, এর মধ্যে নির্বাচন যখন সময় আসবে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন। প্রফেসর ইউনূস জানিয়েছেন তিনি জুন মাসের 30 তারিখের পর একদিনও থাকবেন না। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের সরকারের 3টা কাজ, একটা সংস্কার, আরেকটা বিচার, আরেকটা নির্বাচন। আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো দেখবেন ইলেকশনের বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো। আল জাজিরার বিশ্লেষণ, বাংলাদেশে ডক্টর ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কি। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে সম্প্রতি রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছে যায়। সেনাবাহিনীর সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর চাপ এবং নির্বাচন নিয়ে মতানৈক্য সব মিলিয়ে এই সরকার এক গভীর সংকটে রয়েছে বলে এক বিশ্লেষণে তুলে ধরেছে আল জাজিরা। এতে বলা হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের যে বৈঠক হয় তা সাধারণ দৃষ্টিকোণ থেকে একটি দরজার আড়ালে হওয়া বৈঠক। সরকারে থাকা একাধিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গত 20 মের ওই বৈঠকটি এমন এক সময়ে হয়েছে যখন ঢাকায় ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। দেশি বিদেশি সংবাদ মাধ্যমে যা ঠান্ডা লড়াই হিসেবে চিত্রিত হচ্ছে। সেই সামরিক বেসামরিক টানাপোড়েনে যখন ইউনূসের প্রশাসনের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার 9 মাস পর 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার 15 বছরের শাসনের বিরুদ্ধে জনরোষ ফুসে ওঠে ওই সময়, যাকে মূলত গুম খুনের শাসন বলা হয়। এদিকে সম্প্রতি ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে শনিবার 24 মে এক মন্ত্রিসভা বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের সঙ্গে রয়েছেন, তিনি পদত্যাগ করছেন না, অন্যরাও রয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। সামরিক বেসামরিক টানাপোড়েন কেন বাড়ছে? 2024 সালে জুলাইয়ের গণবিক্ষোভের মুখে পুলিশের কার্যক্রম ভেঙে পড়ার পর থেকেই মূলত সেনাবাহিনী মাঠে রয়েছে। পুলিশ আগস্টে পুনরায় কাজ শুরু করলেও অস্থিরতার কারণে সেনা মোতায়েন অব্যাহত রাখা হয়েছে। তবে গত 21 মে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বক্তৃতায় সরাসরি বলেন, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কারণ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী সিভিল দায়িত্ব জাতীয় প্রতিরক্ষা ঝুঁকির মুখে ফেলেছে। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা
স্পষ্টতা দরকার, এটি নির্বাচিত সরকার দিয়ে সম্ভব, অর্পিত সিদ্ধান্তদাতা দিয়ে নয়। তার এই বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্বে দেশ জুড়ে ও জাতিসংঘ মিশনে থাকা কর্মকর্তা কর্মচারীরা ইউনিফর্ম পরে যোগ দেন। এ সময় তার ওই বক্তব্য ছিল একটি ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধ বার্তা। জেনারেল ওয়াকারের বক্তব্য মূল পয়েন্টগুলো ছিল, সেনাবাহিনী পুলিশ নয়, নির্বাচনের পর ব্যারাকে ফিরতে হবে, অস্থায়ী সরকার যেন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত না নেয়, রোহিঙ্গা সংকটের রাখাইন রাজ্যে মানবিক করিডোর পরিকল্পনায় আপত্তি, চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ ও স্টারলিংক চালুর পরিকল্পনা নিয়ে নিরাপত্তা উদ্বেগ। সরকার প্রধানকে সরাতে চেয়েছিল এমন গুজব প্রচারিত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানাপোড়েন। 2024 সালের 8 আগস্ট গঠিত এই অন্তর্বর্তী সরকার ক্রমাগত রাজনৈতিক চাপে পড়েছে, কারণ অন্যতম বড় দল বিএনপি চাচ্ছে 2025 সালের ডিসেম্বরে নির্বাচন। তবে আরেক বড় দল বাংলাদেশের জামাতে ইসলামী ও নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি সহ এনসিপি অন্যান্য দল বলছে নির্বাচন নয়, আগে সংস্কার। বিএনপি আরো দাবি করছে 2020 সালের এক জালিয়াতিপূর্ণ মেয়র নির্বাচন বাতিল করে তাদের প্রার্থীকে পুনর্বহাল করতে হবে। এছাড়াও বিএনপি চায় 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করুক। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে এসব দাবি জানায় বিএনপি। জামাতে ইসলামী ও এনসিপি ইউনূস কি পদত্যাগ করতে চেয়েছিলেন, তবে তার আগে বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নাকি বলেছিলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, আমি কার্যক্রম চালাতে পারছি না। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব, যদি নির্বাচন দুর্নীতিগ্রস্ত হয় আমি তার দায় নিতে পারবো না। সেই রাতে এনসিপি নেতা নাহিদ ইসলাম তাকে পদত্যাগ না করতে অনুরোধ করেন। এই সময় ডক্টর ইউনূস তাকে বলেন, আমি যেন জিম্মি হয়ে পড়েছি, সব রাজনৈতিক দল একমত না হলে আমি কাজ চালাতে পারবো না। এদিকে দেশের মূল সংস্কারগুলো ঝুলে আছে, যেমন এনবিআর দ্বিখণ্ডিত করার প্রস্তাব পেশ করা হয়েছে। সিনিয়র কর্মকর্তারা এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সরকার প্রশাসনে বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। বিএনপি কি চাই? এই অবস্থায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না, আমরা চাই তিনি নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। তার কথায় সংস্কার ও নির্বাচনের কাজ একসঙ্গে চলতে পারে। বর্তমানে পরিবেশ অনেক অনুকূল রয়েছে, শেখ হাসিনার আমলের মতো নয়, বিচারিক কার্যক্রম আলাদা পথে চলুক, তবে নির্বাচন কার্যক্রম থামবে না। অন্যান্য দলের মধ্যে এনসিপি অভিযোগ তুলে বলেছে বিএনপি পুরনো ক্ষমতার রাজনীতি করছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামী একে জাতীয় ঐক্য গঠনের সময় বলেছে, জামাতে ইসলামী চাইছে নির্বাচন আগে নয়, প্রতিরোধ আইন, প্রপোর্শনাল ভোটিং এবং নতুন সংবিধানের রূপরেখা আগে তৈরি হোক। সামনে কি হতে পারে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ আলোচনা একটি সতর্ক সংকেত হতে পারে, কেননা এর অর্থ হলো সংহতির অভাব এবং সরকারের ভেতরে মতবিরোধ বাড়ছে। তিনি আরো বলেন, নির্বাচনের আহ্বান দিলে সেটি বিএনপি পন্থী অবস্থান হিসেবে দেখা যেতে পারে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের। এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে সতর্কবার্তা দিয়ে বলেন, আবার এক 11 ষড়যন্ত্র চলছে। তিনি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হোক, ডিসেম্বর জুলাইয়ের মধ্যে নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংবিধান সংস্কারের রূপরেখা ও গণপরিষদের নির্বাচন। পরিশেষে বলা যায় যে একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ, অন্যদিকে সেনাবাহিনীর অসন্তোষ, এই দুইয়ের মাঝে পড়ে বাংলাদেশের জন্য যে গণতান্ত্রিক উত্তরণের স্বপ্ন তৈরি হয়েছিল তা এখন চরম অনিশ্চয়তার মুখে। প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসকে এই উত্তাল সময়ে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারবেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রস্তাবনা তুলে ধরা হয়। জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে নাজিমুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয়। এছাড়া উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি রাজনৈতিক দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এই কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান
সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন। আর একে রাষ্ট্র পরিচালনা জাতীয় সনদ বলা যেতে পারে। জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে এবং স্বেচ্ছাচারী মনোভাব মুক্ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ সমতা আনা হবে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্টজন সহ সমাজের সর্বস্তরে জনগণের মতামত গ্রহণ করার কথা জানান তিনি। বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয় রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ ও সমবেত সরকার গঠন ও সুশাসনের নিশ্চিত প্রতিফলন, যেখানে জনগণের ইতিবাচক কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এর ফল জনগণ উপভোগ করবে। এখানে শাসক কখনো শোষক হবে না, শাসক সবসময় জনগণের দ্বারা মনোনীত ও জনগণের সদিচ্ছার প্রতিফলনকারী হবেন। এখানে সব শ্রেণী পেশার মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিচালন নিশ্চিত হবে তথা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।